হ্যালো ডিয়ার ডাব্লিউবিসিএস এক্সাম কমরেডস, তোমাদের প্রত্যেককে ওয়েলকাম ডাব্লিউবিসিএস প্রোতে। আমি অর্ণব শর্মা তোমাদের ডাব্লিউবিসিএসকে মাথার মধ্যে রেখে পরপর সাবজেক্ট ওয়াইজ টপিক ওয়াইজ যেভাবে প্রতিটি বিষয়ের পুঙ্খানুপুঙ্খাও একদম আলোচনা করছিলাম, তারই আজকে আর্ট অ্যান্ড কালচারের পরবর্তী সেশনে চলে এসেছি। থাম্বনেল দেখে বুঝে গেছো যে আমরা যেহেতু আগে স্কাল্পচার বা ভাস্কর্য নিয়ে পড়াশোনা করছিলাম এবং আজকে মূলত যতদূর পড়ে ফেলেছিলাম মৌর্য যুগ অবধি, তার পরবর্তীকাল অর্থাৎ পরবর্তী মৌর্য যুগের ভাস্কর্য শিল্পকলা কিভাবে ডেভেলপড হয়েছে তার পুঙ্খানুপুঙ্খ বিবরণ আজকের ক্লাসে আমরা দেখে নেব। অর্থাৎ আজকের ক্লাসের আমাদের টপিক হচ্ছে পোস্ট মৌরিয়ান এম্পায়ারের স্কাল্পচার বা পরবর্তী মৌর্য যুগের ভাস্কর্য শিল্পকলা কিভাবে উত্থিত হলো ভারতবর্ষে এবং সেখানকার চেঞ্জেসগুলো কিভাবে আসলো সেগুলোকে ভালো করে বুঝে নেওয়া। চলো আজকের ক্লাসটা মন দিয়ে করে নাও, কারণ এখানে বেশ কিছু ডাইনামিক জায়গা থাকবে। পরবর্তী মৌর্যকালে যে যে শাসন ব্যবস্থাগুলো উত্থিত হচ্ছে ভারতবর্ষে, তোমরা জানোই যে মোটামুটি 200 থেকে 300 খ্রিস্টপূর্বাব্দ এই সময়টা বা সেঞ্চুরি, খ্রিস্টপূর্বাব্দ নয় সেঞ্চুরি, এই সময়কালটা ধরে কিন্তু ভারতবর্ষের উত্তর দিকে বেশ কিছু বৈদেশিক আক্রমণ এবং পরবর্তীকালে টুকরো টাকরা হচ্ছে। সাম্রাজ্য বিস্তার, বেশ কিছু ছোট ছোট বংশ তার শাসন ক্ষমতায় আসছে এবং ছোট 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 অনেকগুলো সাম্রাজ্য তৈরি হয়ে যাচ্ছে, যেমন শুঙ্গ রাজবংশ, কানহ রাজবংশ, সাতবাহনদের যুগ চলে আসছে এবং সেই সময় কুষাণ জমানা চলে আসছে। এবার এই কুষাণ জমানাতেই মূলত দেখা যায় বেশ কিছু স্থাপত্য ভাস্কর্যের কিন্তু ডাইনামিক চেঞ্জেস আসছে। মূলত ভাস্কর্য শিল্পকলাতে বেশ কিছু চেঞ্জেস আসছে। যদি এইটাকে মাথার মধ্যে রেখে দিই তাহলে সেই নিরিখে দেখতে পাবো যে কুষাণ সময়তে স্থাপত্য ভাস্কর্য রাদার স্কাল্পচারে দুটো পৃথক পৃথক ঘরানা বা স্কুলের উৎপত্তি হচ্ছে। এক, যাকে আমরা বলতে পারি উত্তর পশ্চিম দিকে হয়েছিল গান্ধার স্কুল, গান্ধার অঞ্চলে মূলত, আর দক্ষিণ ভারতে তুলনামূলকভাবে দক্ষিণের দিকটা গাঙ্গেয় উপত্যকার একটু ওপরের দিকে মথুরা আর্ট স্কুল বা মথুরা স্কাল্পচার ঘরানা তৈরি হয়েছিল। অর্থাৎ দুখানা ধারা তৈরি হয়েছিল ভারতবর্ষে এই ভাস্কর্য শিল্পকলার জন্য, একটা গান্ধার আর্ট স্কুল আর একটা মথুরা আর্ট স্কুল। একটা হচ্ছে ভারতবর্ষের উত্তর পশ্চিম দিকে আর একটা দক্ষিণ দিকে গাঙ্গেয় উপত্যকা অঞ্চলে মথুরা আর্ট স্কুল তৈরি হচ্ছে। তো আমরা এই দুটো ধারার পুঙ্খানুপুঙ্খ পড়ব এবং উত্তরকালে আমরা দেখতে পাবো অমরাবতী একটি আর্ট ফর্মও আসছে। তো এই তিনটে ধারা কি সেটা কিন্তু আজকে পুঙ্খানুপুঙ্খভাবে দেখে নেব। চলো আমরা প্রথম টপিক শুরু করছি, গান্ধার স্কুল অফ আর্ট বা গান্ধারের স্কাল্পচারের ধারা বা তার বৈশিষ্ট্যগুলো কি। গান্ধার স্কুল অফ আর্ট যদি আমরা একটু পড়ে নিই পার্টিকুলারলি, তাহলে দেখতে পাবো যে অঞ্চলে মূলত এর বিস্তার হচ্ছে সেটা বর্তমানের যে পাঞ্জাব অঞ্চল, প্রেজেন্ট ডে পাঞ্জাব, সেই তার একদম মাথার দিক থেকে শুরু করে উত্তর দিক অর্থাৎ পাকিস্তানের উত্তর দিক বা আফগানিস্তান পর্যন্ত বিস্তৃত ছিল। আফগানিস্তান, গান্ধার রিজিয়ান মূলত যাকে বলা হয়, সেইখানেই এই পার্টিকুলার মহাযান যে বৌদ্ধ ধর্ম তার মতাদর্শ মূলত এখানে একটা পীঠস্থান তৈরি হয়ে গেছিল, একটা হাব তৈরি হয়েছিল। এবং এই পার্টিকুলার ভৌগোলিক অবস্থানের জন্য এখানে পার্টিকুলারলি বেশ কিছু ইনফ্লুয়েন্স কাজ করেছিল। ইনফ্লুয়েন্স কারণ ওই উত্তর পশ্চিম দিক থেকে বেশ কিছু শক্তি তারা ভারতবর্ষে প্রবেশ করছিল, ভেরিয়াস ফরেন কালচার এখানে ইনক্লুড হচ্ছিল, যেমন পারস্য শক্তি, গ্রিক শক্তি, রোমান শক্তি, শকেরা এবং কুষাণরা শেষ পর্যন্ত আসছে। এবং এই বিদেশি ইনফ্লুয়েন্সগুলো কিন্তু এই জিওগ্রাফিক্যাল বিষয়ের জন্য ইনফ্লুয়েন্সড হওয়ার কারণে এই পার্টিকুলার রিজিয়ান অর্থাৎ গান্ধার অঞ্চল, যাকে বলা হয় পাঞ্জাবের উত্তর দিক থেকে শুরু করে আফগানিস্তান পর্যন্ত যে অঞ্চলটা, এই অঞ্চলে কিন্তু মহাযান বৌদ্ধিজম মাথার মধ্যে রাখলেও বিদেশি প্রভাবে প্রভাবিত হয়ে গেছে। দিস স্কুল ইজ অলসো কল্ড অ্যাজ ক্রিয়াকো বুদ্ধিস্ট স্কুল। এটাকে খুব ভালো করে একটু মনে রাখবে, কোন শিল্পকলার ঘরানাকে ক্রিয়াকো বুদ্ধিস্ট স্কুল নামে ডাকা হয় বা পরিচিত, অপর নাম কোনটি মনে রাখবে, গ্রিয়াকো বুদ্ধিস্ট স্কুল নামেও কিন্তু এই গান্ধার শিল্পকলাকে বলা হয়। এবং যেখানে পার্টিকুলার গ্রিক যে আর্টিস্টিক অ্যাপ্রোচ, যে টেকনিক,
সেটা কিন্তু বুদ্ধিস্ট যে বিষয়বস্তু, যে মূল ধারা, তার সঙ্গে মিলেমিশে গিয়ে নতুন এক ধারার উৎপত্তি করছে, শিল্পকলার উৎপত্তি করছে, সেটাই হচ্ছে গান্ধার শিল্পকলা। Its greatest contribution was the creation of lifelike statues of Buddha and Bodhisattva carved from dark stone and modeled after figures from Greco-Roman mythology. অর্থাৎ গ্রিক এবং রোমান মাইথোলজির সঙ্গে মিলিয়ে ভারতবর্ষে মহাযান বৌদ্ধ ধর্মের যে মূল আদর্শ তাকে ব্লেন্ড করে এই পার্টিকুলার অঞ্চলে পাহাড়ের দেয়াল কেটে বা গুহার মধ্যে পাথর কেটে কেটে যে পার্টিকুলার বুদ্ধের স্ট্যাচু তৈরি করা হয়েছিল বা বোধিসত্ত্বের স্ট্যাচু তৈরি করা হচ্ছে, এগুলো কিন্তু একটা উল্লেখযোগ্য নিদর্শন। আমরা এই জিনিসগুলো দেখতে পাই, সেটা হচ্ছে দেখবে আফগানিস্তানে যখন ওই তালিবান সমস্যা, লাদেন আমেরিকা যে দ্বন্দ্ব চলছিল, সেই সময় এক নাগারে বেশ কিছু ওই বুদ্ধিস্ট দাঁড়িয়ে থাকা মূর্তিগুলো সেগুলো ধ্বংস হয়ে যায় এই কিছুদিনের আগে একটা তালিবানি সমস্যার জন্য। সেইগুলো আসলে কিন্তু এই সময়কার গান্ধার স্কুল অফ আর্টের একটা উল্লেখযোগ্য নিদর্শন ছিল। আমরা একটু পরেই সেগুলোকে বিস্তারিত দেখতে পাবো। নোট আবার বলছি, তোমরা যেমন জানোই যে বাংলা ভাষা এবং ইংরেজি ভাষা দুটোতেই কিন্তু নোট রাখা হচ্ছে, এবং ডেসক্রিপশন বক্সে যে টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক আছে সেখানে কিন্তু প্রতিটি ক্লাসের নোট দিয়ে দেওয়া হয়। তাই তোমাদের পড়াশোনা নিয়ে আশা করি আর কোনো সমস্যা হবে না, যদি তোমার টার্গেট হয় সিভিল সার্ভিস, স্টেট পিএসসি মানে WBCS অর ইউপিএসসি, কোনো সমস্যা হওয়া উচিত নয়। চলো আমরা এবার একটু দেখে নিই এই যে পার্টিকুলার গান্ধার আর্ট অফ স্কুলের যে ছবিগুলো দেখতে পাচ্ছি তার বিশেষ বৈশিষ্ট্যগুলো কি, এই শিল্পকলার বৈশিষ্ট্যগুলো কি, চলো আমরা একটু পড়াশোনা করি। কি ফিচার্স? ডেপিকশনস অফ বুদ্ধা, বুদ্ধের যে খোদাই করা মূর্তিগুলো ইন বোথ স্ট্যান্ডিং অ্যান্ড সিটেড পশ্চার, অর্থাৎ এই পার্টিকুলার গান্ধার স্কুল অফ আর্টে বৌদ্ধদেবের যে মূর্তিগুলো দেখতে পাই সেগুলো বৌদ্ধদেবকে হয় বসে থাকা অবস্থায় অথবা দাঁড়িয়ে থাকা অবস্থায়, দুই অবস্থাতে কিন্তু দেখতে পাওয়া যায়। দুই রকম পজিশনেই কিন্তু বৌদ্ধ মূর্তিগুলো রয়েছে। নাম্বার 1 বৈশিষ্ট্য এটা। সিটেড বুদ্ধা অফেন শোন ইন আ ট্র্যাডিশনাল ইন্ডিয়ান ক্রস লেগড পজিশন। আমরা যারা চিরাচরিতভাবে ভারতীয়রা যেভাবে মাটিতে বসি, হাঁটু গেড়ে যেভাবে বসি অনেকটা পদ্মাসনের ভঙ্গিমাতে, সেরকমই কিন্তু সেই পশ্চারেই বসে থাকা বুদ্ধদেবের মূর্তি দেখতে পাওয়া যায় প্রায়শই। ইন্টিগ্রেট কার্ভিংস, রিচ ডেকোরেটিভ ডিটেলস অ্যান্ড সিম্বলিক ডেপথ। এই মূর্তিগুলোর মধ্যে যেমন একদম পুঙ্খানুপুঙ্খ সূক্ষ্ম সূক্ষ্ম কারুকার্য করা আছে, তেমনই উচ্চমানের সাজানো গোছানো চারুকলা বা কারুশিল্প রয়েছে। প্রাইমারিলি বুদ্ধিস্ট থিমস অ্যান্ড ইউজ অফ গ্রে স্টোন। শুরুর দিকে যখন এই শিল্পকলার চর্চা শুরু হচ্ছিল গান্ধার অঞ্চলে, তখন এই বৌদ্ধ আদর্শকে মূলত রাখা হচ্ছিল, এবং সেখানে যে ধূসর বর্ণের পাথর এগুলোকে ব্যবহার করা হচ্ছিল। আশা করি তোমরা ছবি দেখেই বুঝতে পারছো শুরুর দিকে পাথরগুলো কিন্তু ধূসর বর্ণের পাথর, এবং সেখানে দেখো এই যে কুচির কাজ বা চারুকলা যাকে বলি বা কারুশিল্প যাকে বলি, সেটা দেখো পুঙ্খানুপুঙ্খ একদম নিপুণ হয়ে রয়েছে। তার নাক, চোখ, মূর্তি, চুলের মাঝখানকার খোদাই করা যে অংশগুলো, মানে তার যে প্রতিটা ভাঁজ, ভঙ্গিমা, সেটা খুব প্রস্ফুটিত হয়েছে ভালোভাবে। ইউজ অফ টাকো প্লাস্টার কমন ইন গ্রিক আর্কিটেকচার। এই গ্রিক আর্কিটেকচার যেটা গ্রিস থেকে আমাদের যে শিল্পকলাটার মধ্যে ব্লেন্ড হয়ে গেল, সেখানে কিন্তু এই স্টাকো প্লাস্টারকে ব্যবহার করার খুব একটা চরাচর রীতিনীতি ছিল। ঠিক আছে, সেখান থেকেই কিন্তু স্ট্রং ইনফ্লুয়েন্স চলে এসছে যে গ্রিসের সাথে, গ্রিসের যে শিল্পকলা তার সঙ্গে কিন্তু এই গান্ধার শিল্পকলাটা বড়সড় ব্লেন্ড হয়েছে, এবং সেখান থেকেই এই যে একটা তরঙ্গায়িত চুলের, অর্থাৎ চুলে যে ভাঁজ খেলে যে কোথাও একটা শেডস পড়বে, কোথাও শেডস পড়বে না, এই ওয়েভি শেডস যেগুলো আছে চুলের, তার পুঙ্খানুপুঙ্খ বিবরণ এই ধরনের শিল্পকলা দেখতে পাওয়া যায়। ফ্লোয়িং রবস অ্যান্ড স্যান্ডেলস, সমস্ত কিছুর কিন্তু পুঙ্খানুপুঙ্খ বিবরণ রয়েছে। অন্যদিকে রোমান আর্ট ফর্ম যদি দেখি, তারও প্রভাব দেখা যাচ্ছে এর মধ্যে, যেমন ভাইন প্যাটার্ন দেখা যায়, চেরাবস দেখা যায়, মাইথোলজিক্যাল বেশ কিছু ক্রিয়েচার্স এখানে দেখতে পাওয়া যায়, যেগুলো কিন্তু ভালোভাবেই গান্ধারের সঙ্গে বা এই পার্টিকুলার আফগানিস্তান পাঞ্জাবের উপর দিককার যে অঞ্চল গান্ধার অঞ্চল, সেখানে কিন্তু রোমান আর্ট ফর্মটাও কিন্তু ব্লেন্ড হয়ে যায়।
যেমন গ্রিসের ইনফ্লুয়েন্স রয়েছে তেমন রোমান কালচারেরও ইনফ্লুয়েন্স রয়েছে। দ্য রব স্টাইল অফ বুদ্ধা স্ট্যাচুস অলসো রিফ্লেক্ট রোমান ডায়াপ্রারি। ঠিক আছে, অর্থাৎ বুদ্ধ মূর্তিতে যে পোশাক পরতে হবে, যেমন ওই কাপড় যেভাবে পরে, ভাঁজ পরে পরে যেভাবে কাপড় পরে, সেটা রোমান সংস্কৃতিতে বিভিন্ন রকম চিত্রকলা বা স্কাল্পচারে দেখা যায়, সেটাই কিন্তু ভারতবর্ষের এই গান্ধার অঞ্চলে যে শিল্পকলা তারও প্রতিচ্ছবি কিন্তু এখানে পাওয়া গেছে। ঠিক আছে, ছোটখাটো লতা পাতা তার মানে বৈশিষ্ট্যগুলো কিন্তু পুঙ্খানুপুঙ্খ এখানে রয়েছে। নোট আবার বললাম, বাংলা ইংরেজি দুটো ভাষাতেই রয়েছে। আর কি বৈশিষ্ট্য দেখতে পাওয়া যায়? যদি পার্টিকুলার গান্ধার শিল্পাঞ্চলে, গান্ধার যে পার্টিকুলার শিল্পকলার বৈশিষ্ট্য স্যার উল্লেখযোগ্য উদাহরণ দিন, কোন কোন জায়গায় আছে, নিদর্শনগুলো কোথায় কোথায় স্যার আছে? দুটো মনে রাখবে বাবা, দুটো নিদর্শন খুব ইম্পর্টেন্ট। এটা হচ্ছে 1 নম্বর যার ছবি তোমরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে 2 নম্বর যার ছবি তোমরা দেখতে পাচ্ছ। যেটা বলছিলাম যে এই দাঁড়িয়ে থাকা যে রক কাট, পাথর কেটে বুদ্ধ স্ট্যাচু যেটা করা হয়েছিল, কোথায় পার্টিকুলারলি? এই বামিয়ান অঞ্চল, বামিয়ান অঞ্চল যেটা পার্টিকুলারলি ওই আফগানিস্তান রিজিয়নে রয়েছে। তালিবান সমস্যার জন্য যেটা অনেকাংশেই এখন ক্ষয়প্রাপ্ত হয়ে গেছে এই আমেরিকা তালিবানের দ্বন্দ্বের চোটে। তো এইটা কিন্তু একটা উল্লেখযোগ্য গান্ধার শিল্পকলার বৈশিষ্ট্য, উদাহরণ বলা যেতে পারে। আর ওপরের যে ছবি দেখতে পাচ্ছ সেটা আসলে একটা স্তূপা। ঠিক আছে, prominent example of this art style can be found in Jaulian and Dharmarajika Stupa. Dharmarajika Stupa ধর্মকে এস্টাবলিশ করার জন্য, মহাযান বৌদ্ধিজমকে প্রমোট করার জন্য কোথায় ছিল এটা? তক্ষশিলা বা তক্ষশিলা যাকে বলা হয়। পার্টিকুলার এটা কোথায় স্যার? আড্ডা নামক অঞ্চল। এটা কোথায়? জালালাবাদের কাছে, আফগানিস্তান। ঠিক আছে, তো এই বৌদ্ধ স্তূপটি এবং এই যে দাঁড়িয়ে থাকা পার্টিকুলার গৌতম বুদ্ধের যে মূর্তি পাথর কেটে কেটে, এইগুলো কিন্তু উল্লেখযোগ্য নিদর্শন গান্ধার শিল্পকলার জন্য। ঠিক, আশা করি যে গান্ধার শিল্পের যে যে বৈশিষ্ট্যগুলো আমরা বললাম এগুলো পুরোপুরি ক্লিয়ার হয়ে গেছে যে এখানে গান্ধার শিল্পকলা কিভাবে ধীরে ধীরে মৌর্য পরবর্তী সময় গান্ধার অঞ্চলে মহাযান বৌদ্ধ ধর্মের বিস্তারের মারফত তাকে মিলিয়ে মিশিয়ে রোমান, গ্রিক থেকে উত্থিত হয়ে কীভাবে ভারতীয় শিল্পকলার মধ্যে ব্লেন্ড হয়ে গেছে। ঠিক আছে, এই জন্য এর অপর নাম কি বলেছিলাম? ক্রিয়াকো বুদ্ধিস্ট স্কুল ফর্ম বা গান্ধার স্কুল ফর্ম। চলো আমরা এর পরের যে আর্ট ফর্মটাকে পড়বো সেটা হচ্ছে মথুরা স্কুল অফ আর্ট। মথুরা স্কাল্পচার, মথুরা শিল্পকলার বৈশিষ্ট্য আমরা একই রকম ভাবে দেখে নেব। আমি চেষ্টা করছি তোমাদের সহজবোধ্যভাবে পড়াবার, যাতে তোমরা মাথার মধ্যে রাখতে পারো। এর টেপতেও প্রচুর জায়গা থাকেই, জিকের তো কোনো শেষ নেই, বাট ধীরে ধীরে বিভিন্ন রকম সিরিজে সেগুলো আরও চলবে। সবে সবে তোমাদের একটা বেসিক থেকে অ্যাডভান্স লেভেলে তুলে আনছি আমি। তো সঙ্গে থাকো এবং রেগুলার ক্লাস করো। আশা করি আস্তে 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 আমরা সবাই মিলে আমাদের কাঙ্ক্ষিত যে লক্ষ্যমাত্রা সেটা পৌঁছে যাব। যাই হোক, মথুরা স্কুল অফ আর্ট, মথুরা স্কুল অফ আর্ট আমরা যা দেখেছিলাম গান্ধার শিল্পকলাতে, তার থেকে যদি একটুখানি পিছিয়ে যাই মথুরা শিল্পকলার আর্টে, তাহলে সেখানে দেখো কনিষ্কের যে মাথাবিহীন দাঁড়িয়ে থাকা মূর্তি, কিংবা পার্টিকুলার ভীমা কাদাক্স ফিশেস যে ভীম কদল ফিশেস যাকে মূর্তি, এটাও দেখো মাথা ছাড়া, কিংবা গৌতম বুদ্ধের মূর্তির দেখো স্ট্রাকচার পাল্টে যাচ্ছে, যেখানে পিছনে একটা যেমন হিন্দু দেবদেবীদের পেছনে চাঁদমালা টাইপের থাকে, যেখানে জ্যোতি, আলোক, দিব্য রশ্মি পাওয়া যায়, সেই রকম দেখো স্ট্রাকচার। কিংবা এই ভদ্রা, ঠিক আছে, এই বলভদ্রার যে মূর্তি, বলভদ্রের মূর্তির স্ট্রাকচার, কিংবা স্ট্যান্ডিং বুদ্ধা তার যে স্ট্রাকচার দেখো, সেগুলো কিন্তু অনেকটা পাল্টে যাচ্ছে। কিভাবে পাল্টাচ্ছে, তার বৈশিষ্ট্যগুলো কি, সেগুলো পড়ে নিই। মথুরা স্কুল অফ আর্ট, দ্য মথুরা স্কুল অফ আর্ট ফ্লাওয়ারিস্ট বিটুইন 1st and 3rd century CE, অর্থাৎ প্রথম থেকে 3য় শতক এই খ্রিস্টাব্দে কিন্তু মূলত এই মথুরা শিল্পকলা ভাস্কর্যবিদ্যা তার মূল উত্থান শুরু। কোথায়? মূলত মথুরাতে হচ্ছে বলে, মথুরা শহরে হচ্ছে বলে, তার জন্য একে বলা হচ্ছে মথুরা স্কুল অফ আর্ট। কিন্তু গান্ধারটা হচ্ছে কুষাণদের সময়, মথুরাটাও হচ্ছে কুষাণদের সময়, এটা নিয়ে কোনো দ্বন্দ্ব নেই। অর্থাৎ কুষাণ ডাইনেস্টি যখন চলছে সেই সময় তাদের আমলে, তাদের রাজত্বকালে দুটো জায়গায়, এক দক্ষিণাংশে মথুরা আর্ট অফ স্কুল
আর একটা পার্টিকুলার ওই দিকে উত্তর পশ্চিম দিকে গান্ধার স্কুল অফ আর্ট, যেটা রোমান গ্রিসের থেকে ইনফ্লুয়েসড হচ্ছে, আর দেশীয়ভাবে হচ্ছে পার্টিকুলারলি মথুরাটা। এরকম ইট প্লেড আ মেজর রোল ইন ট্রান্সফর্মিং ট্র্যাডিশনাল বুদ্ধিস্ট সিম্বল ইন্টু হিউম্যান রিপ্রেজেন্টেশন। মথুরাতে ওই ওই পার্টিকুলার যে সেলেস্টিয়াল যে ইমপ্রেশন সেটা নষ্ট হয়ে যাচ্ছে। মথুরাতে যেটা গান্ধারে কি হচ্ছিল, যে সাধারণ মানুষের থেকে দৈবিক যে মাইথোলজির ক্যারেক্টার, পৌরাণিক ক্যারেক্টার হলে যেমন হয় দেখতে, যে অতি অতি শক্তি রয়েছে সেখানে। অতি শক্তি বলতে যেন ঈশ্বরের খোদ রিপ্রেজেন্টেশন ওখানে আসছে, মানে অতীব সুন্দর, অতীব সমস্ত কিছুতেই যেন তার একটা অতিকায়তা রয়েছে। যেমন সেলেস্টিয়াল বডি হয়, ঐশ্বরিক ক্ষমতাপ্রাপ্ত হলে যেমন হয়, সেই রকম একটা রয়েছে, মানে সাধারণ মানুষের সাথে তার কোনো মিল নেই। হোয়ারেস পার্টিকুলার তুমি যদি চলে যাও মথুরা আর্ট অফ স্কুল, সেখানেও বৌদ্ধ ধর্মের মানে সেটাকে রিপ্রেজেন্ট করা হচ্ছে, তার সঙ্গে জনমানুষের জীবনযাত্রার মিল থাকছে, অর্থাৎ অনেকটা মানুষের সঙ্গে রিয়ালিস্টিক অ্যাপ্রোচ চলে আসে। ঠিক তাকিয়ে দেখো, তুমি শুধু বডি স্ট্রাকচারগুলো তুমি ভালো করে যদি তাকিয়ে দেখো, ওইখানে নিপুণ যে এই যে যেমন ঋত্বিক রোশনের বডিটাকে আমরা কি বলি, যে ভাই গ্রিক গড, ঠিক আছে, সাধারণ মানুষ ওরকমভাবে মানে ওই রকম একদম পুঙ্খানুপুঙ্খ শরীরচর্চা ওরকমভাবে সচরাচর করে না কেউ, গ্রিক গড বলি, ওরকম অতীব সুন্দর দেখতে। তো সাধারণ মানুষ একটু বিশেষ করে ভেতো বাঙালি, ভেতো ইন্ডিয়া যারা যারা হয়, একটু ভুড়ি নাদুস নাদুস থাকবে, তবে না হবে। কি দেখো কেন ভুড়ি নাদুস নদুস গোলগাল, সাধারণ মানুষের যে জনযাত্রার যে জীবনযাপন তারই জন্য প্রতিচ্ছবি রয়েছে, অর্থাৎ বিশেষ করে ভারতীয়ত্ব বেশি রয়েছে। অন্যদিকে ওইখানে পার্টিকুলার সেলেস্টিয়াল বডির জন্য একটা অধিকাত্ব রয়েছে, মাইথোলজির অধিকাত্ব রয়েছে। কি ফিচার্সগুলো দেখে নি, বৈশিষ্ট্যগুলো কি কি মথুরা আর্ট অফ স্কুলের। বুদ্ধা ইজ অফেন শোন অ্যাজ পাওয়ারফুল ফিগার, অবশ্যই তিনি সব থেকে শক্তিমান, কারণ কুষাণরা বৌদ্ধ ধর্মকে রিপ্রেজেন্ট করছে। ইউজুয়ালি উইথ হিজ রাইট হ্যান্ড রেইজড ইন আ জেস্টার অফ প্রোটেকশন। তাকিয়ে দেখো ছবিটা, ডান হাত দেখো উপর দিকে উঠে রয়েছে, মানে আশীর্বাদ দিচ্ছেন, আশীর্বাদ দিচ্ছেন এবং খারাপ শক্তিকে সাধারণ মানুষের থেকে বাঁচাচ্ছেন, অর্থাৎ খারাপের থেকে ভালোর দিকে তিনি নিয়ে যাচ্ছেন। দেবতারা যেমন আশীর্বাদ দেন, তিনিও আশীর্বাদ করছেন, অর্থাৎ তিনি প্রোটেক্ট করছেন সাধারণ মানুষকে খারাপের হাত থেকে, তার জন্য তিনি পাওয়ারফুল। ঠিক, কিন্তু ওখানে তিনি ধ্যানরত অবস্থায় রয়েছিলেন গান্ধার স্কুল অফ আর্টে, বা দাঁড়িয়েছিলেন। আনলাইক গান্ধারা ফিগার্স, দোজ ফ্রম মথুরা ল্যাক ফেসিয়াল হেয়ার লাইক মুস্তাচেস অ্যান্ড বিয়ার্ডেড। গ্রিসের দেখবে ওখানকার দেবদেবতাদের মধ্যে ওই চুলের যেমন বেনুনি টেনুনি থাকছে, তার পুঙ্খানুপুঙ্খ নিপুণ থাকছে, ওয়েভি কার্লি হেয়ার থাকছে, দাড়িও থাকছে। কিন্তু আমাদের এখানে ঠাকুর দেবতা কোনো দাড়ি থাকে না, আমরা সচরাচর শিব ঠাকুর শ্রীকৃষ্ণের দাড়ি দেখতে দেখিনি, সবসময় নিট অ্যান্ড ক্লিন, এখানেও তাইও রয়েছে। গৌতম বুদ্ধের চুলের কোনো বর্ণনা নেই, গৌতম বুদ্ধের দাড়ির গোপের কোনো বর্ণনা নেই, এখানে যেন নিপাট দেশীয় কালচার রয়েছে, ইন্ডিজিনাস ফর্ম রয়েছে। স্কাল্পচার্স আর মেড ফ্রম স্পটেড রেড স্যান্ডস্টোন। রেড স্যান্ডস্টোন এখানে ইউজ করা হয়েছে, ওখানে যেমন প্লাস্টার ইউজ করা হয়েছে বা নরম একটু গ্রে রক ব্যবহার করা হয়েছে, এখানে কিন্তু স্পটেড রেড স্যান্ডস্টোন ব্যবহার করা হয়েছে, বেলে পাথর, লাল রঙের বেলে পাথর ব্যবহার করা হয়েছে। তার মানে পার্থক্য আছে, আমরা সেগুলো আবার পরে আলোচনা করব। প্রডিউসড ইমেজেস অফ বুদ্ধা, জৈন তীর্থঙ্কর্স অ্যান্ড হিন্দু ডেইটিস। গান্ধার শিল্পকলায় যেখানে শুধুমাত্র মহাযান বৌদ্ধিজমকে প্রমোট করা হয় বা তার শিল্পকলা নিদর্শন দেখতে পাই, সেই ধর্মের আদর্শের বাণী রয়েছে সেখানে, এখানে মথুরা শিল্পকলাতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি গৌতম বুদ্ধের যেমন প্রতিচ্ছবি রয়েছে, তেমনভাবে তীর্থঙ্কর তাদেরও প্রতিচ্ছবি রয়েছে, আবার তেমনভাবে হিন্দু দেবদেবীতাদেরও কিন্তু প্রতিচ্ছবি রয়েছে। তার মানে এটা অনেকটা লার্জ, দেশীয়ভাবে তার বিশ্বাস, তার ধর্মমধ্যে অনেকটা লার্জ। কমন ডেপিকশন ইনক্লুড বুদ্ধা ফ্ল্যাঙ্কড বাই টু বোধিসত্ত্বা। দুজন বোধিসত্ত্ব রয়েছে, এক পদ্মপাণি যিনি পদ্ম ধরে রয়েছেন, এবং বজ্রপাণি যিনি থান্ডার বোল্ট বা বজ্র ধরে রয়েছেন। তা কি দেখো, একজন পদ্ম ধরে রয়েছেন, তার সঙ্গে আরেকজন বজ্র ধরে রয়েছে, অর্থাৎ এখানে তার দুজন সঙ্গীকে দেখা যাবে। যেমন আমাদের মা দুর্গার ক্ষেত্রে দেখতে পাই, তার 4 সন্তানকে নিয়ে তিনি আসেন পুজোর সময়, দুর্গা পুজোর সময়,
এখানেও কিন্তু ওই বললাম, মানে ভারতীয়ত্ব বেশি রয়েছে এখানে, ঠিক। এটাই তোমাদের দেখো বলা রয়েছে, ঠিক একই রকম ভাবে এখানে কিন্তু পরিষ্কার দাড়ি গোপ কিছু দেওয়া নেই, একদম পরিষ্কার স্বচ্ছভাবে, মানে পরিষ্কারভাবে রয়েছে ছবি, ঠিক আছে। বাংলা নোট ইংরেজি নোট দুটোতেই দেওয়া আছে বাবা, একই কথা বারবার করে বলছি না। এবার চলে আসা যাক, এই যে আমরা গান্ধার মথুরা পড়লাম, এর থেকে একদম ভিন্ন ধারাতে আরেকটা শিল্পকলার উত্থান হচ্ছে এই পরবর্তী মৌর্য যুগের গল্পে। সেটা কি বলতো, হচ্ছে অমরাবতী স্কুল অফ আর্ট। অমরাবতী স্কুল অফ আর্ট যদি আমরা একটু পড়ার চেষ্টা করি, এটার উত্থান হচ্ছে সাতবাহনদের সময়, মানে কুষাণদের সময় তৈরি হচ্ছে দুটো, উত্তর পশ্চিমাঞ্চল গান্ধার অঞ্চলে হচ্ছে তোমার গান্ধার শিল্পকলা, এবং দক্ষিণের দিকে গান্ধী উপত্যকার ওপর সাইডে মথুরা অঞ্চলে মথুরা আর্ট অফ স্কুল তৈরি হচ্ছে কুষাণ ডাইনেসির সময়। একটু তথাকথিত দক্ষিণের দিকে, অর্থাৎ মহারাষ্ট্র বেল্ট, যেখানে সাতবাহনদের বিস্তার ধীরে ধীরে আসছে, সাতবাহনদের সময় অমরাবতী স্কুল আসছে। অমরাবতীর নামটা দেখলে আশা করি বুঝে যাবে, অমরাবতী তেলেঙ্গানা, মহারাষ্ট্র, এই সরি কি বলে তেলেঙ্গানা, অন্ধ্রপ্রদেশ, এই সব অঞ্চলে। তো অমরাবতী স্কুল অফ আর্ট চলে আসে সাতবাহন ডাইনেসির সময়। অমরাবতী স্কুল অফ আর্ট অরিজিনেটেড কোথায়, পার্টিকুলার অমরাবতী অঞ্চল, ঠিক আছে, কৃষ্ণা নদীর পার্শ্ববর্তী অঞ্চল দক্ষিণ ভারতে। তার মানে ভারতবর্ষের উত্তর পশ্চিম দিকে গান্ধার, গঙ্গে উপত্যকা অঞ্চলে মথুরা, আর একদম দক্ষিণ ভারতের দিকে মাঝ বরাবর কৃষ্ণা নদীর উপত্যকা অঞ্চলে হচ্ছে অমরাবতী আর্ট অফ স্কুল। This site houses the largest Buddhist stupa in the southern part of the country. এই অঞ্চলেও কিন্তু সব থেকে বড় এই আর্ট অফ স্কুলের মারফত বৌদ্ধ ধর্মের বেশ কিছু স্তূপা দেখতে পাওয়া গেছে, যেটা তৈরি করা হচ্ছে অমরাবতী স্টাইলে। অমরাবতী আর্ট হ্যাড এ ফার রিচিং ইনফ্লুয়েন্স particularly in Sri Lanka and Southeast Asia, where its artistic products were widely distributed. যেহেতু দক্ষিণ ভারতে এর উৎপত্তি হচ্ছে, তো ন্যাচারালি এই স্কুল অফ আর্টটা তার যে স্টাইল, সেই ঘরানাটা বিস্তার পেয়েছে দক্ষিণ ভারতবর্ষের দিকে। শুধু দক্ষিণ ভারতবর্ষ নয়, সমুদ্র পেরিয়ে গিয়ে শ্রীলঙ্কা বা জাভা সুমাত্রার দিকেও কিন্তু সেই আর্ট ফর্মটা ছড়িয়ে গেছে। অর্থাৎ এর মাধ্যমে যেমন বৌদ্ধজমকেও প্রমোট করা হয়েছে, তেমনভাবে এই যে পার্টিকুলার আর্ট অ্যান্ড কালচারের যে স্টাইল বা চর্চা, শিল্পকলার যে চর্চা, সেই ধারাও কিন্তু দক্ষিণের দিকে আরও বিস্তৃত হয়ে গেছে, উত্তরের দিকে তথাকথিতভাবে হয়নি, ঠিক আছে। এটাই নোট তোমাদের দেওয়া আছে, দেখো দক্ষিণের আর্ট অ্যান্ড স্টাইলের মধ্যে এটা পড়ছে। কি স্যার বৈশিষ্ট্যগুলো কি? ইন ইটস আর্লি ফেজ, শুরুর দিকে বুদ্ধা ওয়াজ সিম্বলিক্যালি রিপ্রেজেন্টেড থ্রু মোটিভস সাচ অ্যাজ এ স্বস্তিকা অন এ থ্রোন বিনিথ বোধি ট্রি। অর্থাৎ বোধি যে গাছ, বোধি বৃক্ষ, তার নিচে স্বস্তিকা সিম্বল হিসাবে তিনি গৌতম বুদ্ধকে সিম্বলিক্যালি রিপ্রেজেন্ট করা, তিনি বসে রয়েছেন। তার মোক্ষ লাভ, তার জ্ঞান, রাজধর্ম থেকে তিনি রাজত্ব চেয়ার ছেড়ে তিনি বোধিবৃক্ষের নিচে এসে মোক্ষ লাভ করার জন্য ধ্যান করছেন, তার সিম্বলিফিকেশন রয়েছে। পরবর্তীকালে যে অমরাবতী স্টাইল আমরা দেখি, সেখানে বৌদ্ধ ওয়াজ শোন ইন হিউম্যান ফর্ম, অর্থাৎ রাজকীয় ধরনার থেকে যে সন্ন্যাসের গল্পটা গেল, সেখান থেকে পরবর্তীকালে গৌতম বুদ্ধ হয়ে গেলেন সাধারণ মানুষের গল্পের মধ্যে অন্য একটি চরিত্র। ফিগার্স আর ডেলিকেটলি বিল্ড উইথ এ গ্রেসফুল কার্ভস অ্যান্ড পোর্ট্রেট ইন ডাইনামিক অ্যান্ড ইন্টিগ্রেট পজেস। সাধারণ মানুষের দৈনন্দিন জীবনযাত্রায় যেরকম কাজকর্ম থাকে, সেই অনুযায়ী যারা খেটে খাওয়া মানুষজন, গৌতম বুদ্ধ সাধারণ মানুষের মাসের জন্য পপুলার ছিল। গৌতম বুদ্ধের সেই বৌদ্ধ ধর্ম তো সবার জন্য পপুলার হয়েছিল। সাধারণ মানুষের জীবনযাত্রায় যারা মূলত কাজকর্ম করে খায়, কিছু তলার শ্রেণীর মানুষজন, তাদের তো স্ট্রাকচার ঠিকঠাক থাকবে, তারা খেটে খাওয়া মানুষজন, পেটানো শরীর, এরকমভাবেই তাদের শরীরের যে নানা রকম স্ট্রাকচার, সেই রকম স্ট্রাকচারগুলো কিন্তু দেখা যাচ্ছে, তার কার্ভসগুলো দেখা যাচ্ছে শরীরের। এবং সেরকমভাবেই এই গৌতম বুদ্ধেরও সাধারণ মানুষের মতো করেই তার বিভিন্ন রকম পজিশনে তার যে অবস্থান কি হতে পারে, তাকেই কিন্তু ডেপিক্ট করা হয়েছে বা খোদিত করা হয়েছে। The scenes tend to be densely populated with figures. এখানে জনঘনত্ব বেশি দেখা যাচ্ছে। দেখো একটা ছবির মধ্যে কতগুলো মানুষ রয়েছে, কতগুলো মানুষের মূর্তিকে খোদাই করা হয়েছে।
বেশ কিছু মানুষজন, পপুলেটেড ফিগার্স, এই ঘরানার স্টাইলটাই হচ্ছে এখানে একজন দুজন নয়, এখানে বেশি পরিমাণে লোক সংখ্যা থাকবে এবং তার বিভিন্ন রকম পোস্টার থাকবে বিভিন্নভাবে। হোয়াইট মার্বেল ওয়াজ কমনলি ইউজড। দক্ষিণ ভারতের এই অমরাবতী স্টাইলে কিন্তু হোয়াইট মার্বেলকে ব্যবহার করা হয়েছে। তাহলে তিনটে পার্থক্য তোমরা বুঝতে পারলে। গান্ধারের ক্ষেত্রে করা হয়েছিল গ্রে রক, মথুরার ক্ষেত্রে করা হয়েছিল তোমার রেড স্যান্ডস্টোন, আর অমরাবতীর ক্ষেত্রে ব্যবহার করা হচ্ছে হোয়াইট মার্বেল। ঠিক এটাই বাংলায় দেখো করে দেওয়া আছে। যে কোনো এই যে বোধিসত্ত্বের ওপর স্বস্তিকা আকারে তিনি মানে স্থাপিত হয়ে রয়েছেন, দিবাস্তার গৌতম বুদ্ধ, এবং তাকে দেখো এখানে মাস নাম্বার অফ পপুলেটেড ফিগার্স রয়েছে। একটা ঘিঞ্জি ঠিক নয়, বাট ভরাট ঘনত্ব জায়গা, মোর ডেন্স, ওগুলো অনেকটা ফাঁকা ফুকা সিম্পল। এখানে কিন্তু বেশ ঘনত্বপূর্ণ টাইটনেস রয়েছে একটা। তো আমরা এই যে তিনটে আর্ট অফ স্কুলকে পড়লাম, গান্ধার, মথুরা এবং অমরাবতী, তার ডিস্টিংটিভ ডিস্টিংগুইশেস, একদম উল্লেখযোগ্য পার্থক্যগুলো কি সেটা চলো একবারে দেখে নিই। তিনটে আর্ট ফর্মের বেসিক পার্থক্যগুলোকে আমরা একবার এক ঝলকে দেখে নিই, সিনপসিস করে নিই। প্রথম কথা হচ্ছে গান্ধারা, দ্বিতীয় কথা মথুরা, তৃতীয় কথা অমরাবতী, যেরকমভাবে আমরা পড়লাম। যদি বিদেশি প্রভাবের কথা বলা হয়, এক্সটার্নাল ইনফ্লুয়েন্সের কথা বলা হয়, তাহলে গান্ধারটা আসছে গ্রিকো রোমান ইনফ্লুয়েন্স থেকে, এটা আমরা একটু আগে পড়ে নিয়েছি। মথুরাটা আসছে পিওরলি ইন্ডিজিনাস, নিজস্ব ইনফ্লুয়েন্স রয়েছে, দেশীয় কালচার এখানে উত্থিত হচ্ছে। ওয়্যারঅ্যাজ অমরাবতীটাও কিন্তু নিজস্ব ইনফ্লুয়েন্স রয়েছে। তার মানে গান্ধারটাই একমাত্র গ্রিক রোমানের দ্বারা ইনফ্লুয়েন্সড। বাকি যে দুটো আছে মথুরা এবং অমরাবতী, এরা কিন্তু ইনফ্লুয়েন্সিয়াল নয়, এরা অন্যকে ইনফ্লুয়েন্স করতে পেরেছে কিন্তু নিজেরা ইনফ্লুয়েন্সড হয়নি। রিলিজিয়াস ইনফ্লুয়েন্স কি আছে? স্যার আছে অবশ্যই। পার্টিকুলার গান্ধার স্কাল মানে গান্ধার যে স্কুল অফ আর্ট, সেখানে দেখতে পাই বুদ্ধিজম, বিশেষ করে মহাযান বুদ্ধিজম তার প্রভাব রয়েছে। হেলেনিস্টিক রিয়ালিজম রয়েছে এখানে, গ্রিক দেবতা হেলেন, সেই হেলেনিস্টিক রিয়ালিজম তার প্রভাব রয়েছে। উল্টো দিকে মথুরা আর্ট অফ স্কুলে বুদ্ধিজম আছে, জৈনিজম আছে, তেমনই হিন্দুইজমও রয়েছে। আর পার্টিকুলার অমরাবতী স্কুল অফ আর্টে কিন্তু শুধুমাত্র বুদ্ধিজমকে প্রমোট করা হচ্ছে। মেটেরিয়ালের দিকে পার্থক্য যদি বলা হয়, গান্ধার স্কুল অফ আর্টে গ্রে স্যান্ডস্টোন বা ওই প্লাস্টার ব্যবহার করা হয়েছে, গ্রে স্যান্ডস্টোনটাই মূলত বেশি ব্যবহার করা হয়েছে। মথুরা আর্ট অফ স্কুলে কিন্তু স্পটেড রেড স্যান্ডস্টোন ব্যবহার করা হয়েছে, আর অমরাবতী স্কুলে হোয়াইট মার্বেল ব্যবহার করা হয়েছে। আমরা সেগুলোই পড়লাম। কার আমলে হচ্ছে, কোন রাজবংশের আমলে এই শিল্পকলাগুলোর উত্থান হচ্ছে বা তার বিস্তার হচ্ছে? এই গান্ধার শিল্পকলার উত্থান হচ্ছে বা তার চর্চা হচ্ছে কুষাণ সময়, মথুরাটাও হচ্ছে কুষাণের সময়, কিন্তু অমরাবতী হচ্ছে সাতবাহনদের সময়। যদি বলা হয় বুদ্ধেরকে নিয়ে, এখানে কারণ প্রত্যেকের মধ্যে কমন ফিগার কি, মিল কি, ক্যারেক্টারের মিল, সেটা হচ্ছে গৌতম বুদ্ধ। বৌদ্ধ দেবের যে ভাস্কর্যগুলো তৈরি করা হয়েছিল, তার তিনটে ধারার মধ্যে স্পেসিফিক পার্থক্যগুলো কি, এবার চলো একবার ভালোভাবে দেখে নিই। গান্ধার স্কুল অফ আর্টে গৌতম বুদ্ধের যে ভাস্কর্য করা হয়েছিল, তার প্রথম বৈশিষ্ট্য হচ্ছে এই গৌতম বুদ্ধ হচ্ছেন স্পিরিচুয়াল, আধ্যাত্মিক। নাম্বার ওয়ান, তিনি দুঃখিত, তিনি স্যাড, তার আনন্দ নেই। তার দাড়ি আছে, বিয়ার্ডেড বুদ্ধা, লেস অর্নামেন্টেশন, তার শরীরে তার পোশাকে কোনো রকমভাবে কিন্তু অর্নামেন্ট নেই। গ্রেট ডিটেলিং রয়েছে, পুঙ্খানুপুঙ্খ তার শরীরে কোথায় কি ভাঁজ, কোথায় কেমন কাপড়, তার ডিটেলিং খোদাই রয়েছে। বুদ্ধা ইন যোগী পোশ্চার, যিনি দুঃখী, যিনি স্পিরিচুয়াল, আধ্যাত্মিক, তিনি তো যোগী পোশ্চারেই থাকবেন, তিনি তো ধ্যানী পোশ্চারেই থাকবেন। গ্রিক ফ্যাক্টর লাইক ওয়েভি হেয়ার, লার্জ ফোরহেড, লং ইয়ার্স, বড় বড় কান, সুন্দর কপাল, টিকালো নাক, মানে গ্রিক দেবতার যেমন একটা বৈশিষ্ট্য ছাপ থাকে শরীরে, সেই ছাপ রয়েছে। যদি চলে আসি আমরা মথুরা আর্ট অ্যান্ড কালচারে, গৌতম বুদ্ধের বডির স্টাইল কি হচ্ছে এখানে এই শিল্পকলাতে? ডিলাইটেড বুদ্ধা, তিনি আনন্দে রয়েছেন, চাপ নেন না। আমরা দেশীয় লোকজন যতই কষ্ট পাই না কেন আনন্দেই থাকি, উৎসব 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 চলছেই সবসময়, তিনি আনন্দে থাকেন। তিনি একটু লেস স্পিরিচুয়াল, আমরা সবাই ঈশ্বরকে মানি কিন্তু অতটা মানি না, ঠেকাই পড়লে যেমন পরীক্ষা আসলে তখন ঠাকুরের নাম গান করি, লেস স্পিরিচুয়াল তিনি। সেভেন হেডেড অ্যান্ড ফেসেস, মাথা পুরো একদম একদম পুরো আমাদের সেভেন মানে ন্যাড়া যাকে বলা হয়,
দাড়ি ফাড়ি কাটা, কোনো সমস্যা নেই। মাস্কুলারিটি রয়েছে, মানে বড় টাইপের একটুখানি মাস্কুলারিটি রয়েছে, এনার্জেটিক, তিনি লড়াই করা লোক। গ্রেসফুল পশ্চার অফ বুদ্ধা, তার মধ্যে একটা 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 এনার্জেটিক একটা গ্রেসফুলনেস রয়েছে, তার মানে তিনি দেখলেই তিনি যেন অন্যদেরকে মোটিভেশন দিতে পারেন। সিটেড ইন পদ্মাসনা, তিনি পদ্মাসনে বসেন। বুদ্ধা সারাউন্ডেড বাই টু মংস, তাকে ঘিরে দুজন মং থাকে। একজনের নাম বলেইছিলাম পদ্মপাণি, আরেকজনের নাম বজ্রপাণি। একজন পদ্মপাণির নাম মানে তিনি পদ্মফুল ধরে রয়েছেন, আর বজ্রপাণি মানে তিনি বজ্র ধরে রয়েছেন, মানে তার সাঙ্গপাঙ্গ দুজন রয়েছে। ঠিক আছে, তো এইগুলো তোমার বৈশিষ্ট্য। সাতবাহনদের সময়ও বেশ কিছু জৈন ধর্মের প্রতিমূর্তি দেখতে পাওয়া যাচ্ছে, যদিও এই মথুরার সময়। ঠিক আছে, সাতবাহনদের সময় মূলত অমরাবতীর যে স্টাইলটা উত্থান হচ্ছে, অমরাবতী শহরকে কেন্দ্র করে, সেইখানে যদি গৌতম বুদ্ধের বৈশিষ্ট্যগুলোকে একটু পার্টিকুলার দেখা নেওয়া যায়, তাহলে দেখতে পাবো সেখানে সিন্স দ্য স্কাল্পচার আর জেনারেলি পার্ট অফ ন্যারেটিভ আর্ট, দেয়ার ইজ লেস এমফাসাইজ অন দ্য ইন্ডিভিজুয়াল ফিচার্স অফ বুদ্ধা। গৌতম বুদ্ধের নিজস্বতা আলাদা করে উল্লেখ করা নেই। তুমি যদি ছবিটাকে ভালো করে দেখো, তাকেই দেখো গৌতম বুদ্ধ এবং তার আশেপাশে যে যে ক্যারেক্টারগুলোর এখানে খোদিত করা আছে, তার ডিটেলিং দেখো প্রায় সমান। কে গৌতম বুদ্ধ আর অপরজন ব্যক্তি যে গৌতম বুদ্ধ নয়, নাকি এটা অন্য কোনো মানুষ, না অন্য কারোর ছবি, এর আলাদা করে কিন্তু সিগনিফিকেন্ট আলাদা করে নেই। মানে ব্যাপারটা যেন মাস হয়ে যায়, সবাই সমান হয়ে গেছে। ঠিক আছে, লেস এমফাসাইজ করা হয়েছে, তার অতিকায়ত্ব নেই এখানে। দ্য স্কাল্পচার জেনারেলি ডেপিক্টস লাইক স্টোরিজ অফ বুদ্ধা অ্যান্ড জাতকাস টেলস। গৌতম বুদ্ধের যে জাতক গল্প আছে, কিংবা গৌতম বুদ্ধের জীবনী থেকে নেওয়া হয়েছে বিভিন্ন রকম এই প্রতিচ্ছবিগুলো শিল্পকলা। দ্য প্রিভিয়াস লাইফ অফ গৌতম বুদ্ধা বোথ হিউম্যান অ্যান্ড অ্যানিম্যাল। ঠিক আছে, মানে যদি আমরা গৌতম বুদ্ধের পূর্ববর্তী জন্মের কথা ভাবি, তাহলে সেখানে গৌতম বুদ্ধ কীভাবে মানুষ এবং অন্যান্য পশু প্রাণী হয়ে কীভাবে অবতার রূপে আসছেন তার বর্ণনা, তার পুনর্জন্মের গল্প, এগুলি ডিপিক্ট করা। দ্য টিপিক্যাল ফিচার্স আর লোটাস অ্যান্ড পূর্ণ কুম্ভ মোটিভ, অর্থাৎ পার্টিকুলার এই পদ্ম এবং পূর্ণকুম্ভ যে পশ্চার, তাকেই মূলত লক্ষ্যমাত্রা রেখে অমরাবতী আর্ট অফ স্কুলকে তৈরি করা হয়েছে। তাহলে আজকে মূলত আমরা যে আর্ট অফ স্কুল শিখব, এটা হচ্ছে তিনটে। এক, সাতবাহনদের সময় দুটো হলো গান্ধারা স্কুল আর মথুরা স্কুল, আর সাতবাহনদের সময় মূলত বিস্তার পেল অমরাবতী স্কুল, অমরাবতীর ধারা। ঠিক, তো আমরা এরমভাবেই সবাইকে কি করবো, আজকে আমরা এই পোস্ট মৌরিয়ান এম্পায়ারের মধ্যে আসলাম, যেখানে সেখানকার ভাস্কর্য শিল্পকলা কীভাবে ডেভেলপ হচ্ছে সেটা জানলাম। এর পরবর্তীকালে আমরা পড়ব হচ্ছে যে গুপ্ত যুগ বা তার উত্তরকালে কীভাবে ভারতবর্ষে এই স্কাল্পচারটা আরও ইভলভড, আরও ডেভেলপড হচ্ছে, তার ধারা আরও বেশি করে পাল্টে গিয়ে উন্নত হচ্ছে। ঠিক, তো সঙ্গে থাকো। আর্ট অ্যান্ড কালচারের ক্লাসগুলো কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্টে জানিয়ে দিও। পড়তে থাকো, শুধুমাত্র এই সাবজেক্টটাই নয়, তোমরা প্লেলিস্ট দেখো, যারা নতুন তারা অবশ্যই কিন্তু প্লেলিস্ট দেখে পরপর ক্লাস করো, কারণ আগের ক্লাসগুলো না করলে কিন্তু রেস্ট নিতে পারবে না। ভালো থেকো, সুস্থ থেকো, প্রত্যেককে বেস্ট অফ লাক। থ্যাংক ইউ।